হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, ভারতের যে ভূগোলের ক্লাস করাচ্ছিলাম চ্যাপ্টার ভিত্তিক, তার আজকে 12 নম্বর পার্ট। তোমরা যদি এর আগের 11টি পার্ট দেখে না থাকো অবশ্যই দেখবে, কারণ ভিডিওগুলিতে রয়েছে প্রচুর কিন্তু ইনফরমেশন। তোমরা যদি দেখো বুঝতে পারবে, এবং আপকামিং প্রতিটি পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসগুলি তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল। তো অবশ্যই ক্লাসগুলি রেগুলার দেখবে। তো দেখো, আজকে ভারতের বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কিত ব্যাপারে দেখব, এবং এই টপিকের মধ্যে থেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো তোমাদের বলে দেবো যে কোনগুলো পড়তে হবে। তো দেখো, ভারতের বহুমুখী নদী পরিকল্পনা এই টপিকের মধ্যে সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে দামোদর উপত্যকা পরিকল্পনা অর্থাৎ ডিবিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, বাংলাতে বলা হচ্ছে দামোদর উপত্যকা পরিকল্পনা। এটি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম এবং ভারতের প্রাচীনতম বহুমুখী নদী পরিকল্পনা। পয়েন্টটা মনে রাখবে, দামোদর উপত্যকা পরিকল্পনা বা ডিভিসি হলো স্বাধীন ভারতের প্রথম এবং প্রাচীনতম বহুমুখী নদী পরিকল্পনা। এটি দামোদর নদী অববাহিকার অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আর এই প্রকল্পে যে সময়সীমা 1948 সালে শুরু হয় এবং শেষ হয় এর কাজটি 1955 সালে, অর্থাৎ 1948 থেকে 1955 সালের মধ্যে এই ডিবিসি যে প্ল্যানিং এটা কিন্তু করা হয়। এই সালটি মনে রাখবে অবশ্যই। তারপর কি মনে রাখবে, এগুলো দরকার নেই, চলে আসো নিচের দিকে। কোন রাজ্যে কোন পরিকল্পনা এবং কোন নদীর উপর গড়ে উঠেছে এই বহুমুখী নদী পরিকল্পনাগুলি, এগুলো এক নজরে দেখে নেব। যেমন ডিবিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন, এটা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, মনে রাখবে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দুটি রাজ্যে সহযোগে গড়ে উঠেছে। কোন নদীতে? দামোদর নদীতে। তারপরে ভাকরা নাঙ্গাল যে বহুমুখী নদী পরিকল্পনা, এটা হিমাচল প্রদেশে রয়েছে, শতুদ্র নদীতে রয়েছে। ময়ূরাক্ষী পরিকল্পনা, এটা ঝাড়খণ্ডের ময়ূরাক্ষী নদীর উপরে। হীরাকুদ প্রকল্প উড়িষ্যার মহানদীর উপরে। তিস্তা প্রকল্প উত্তরবঙ্গের তিস্তা নদীর উপরে। সর্দার সরোবর প্রকল্প গুজরাটের নর্মদা নদীর উপরে। তেহরি বাঁধ প্রকল্প এটা উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপরে রয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর একটু আগে তোমাদের বললাম যে স্বাধীন ভারতের প্রথম এবং প্রাচীনতম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে দামোদর উপত্যকা পরিকল্পনা। আর ভারতের বৃহত্তম যদি বলা হয় বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা, তাহলে উত্তর বলবে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। ঠিক আছে, বৃহত্তম হচ্ছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। আচ্ছা, এর সাথে দেখব কি, ভারতের বৃহত্তম বাঁধের নাম কি? ভাকরা নাঙ্গাল বাঁধ। ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ, এবং ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি বাঁধ, যেটি ভাগীরথী নদীর উপর রয়েছে। ম্যাসেঞ্জার বাঁধ, মনে রাখবে এই ম্যাসেঞ্জার বাঁধটি ময়ূরাক্ষী নদীর উপরে রয়েছে, এইটা মনে রাখবে। তারপর দেখো সর্দার সরোবর প্রকল্প। সর্দার সরোবর প্রকল্পটি গুজরাটের নর্মদা নদীর উপরে রয়েছে। ঠিক আছে, তারপরে রিহান্দ প্রকল্প, এটি রয়েছে উত্তরপ্রদেশের রিহান্দ নদীর উপরে। নাগার্জুন সাগর প্রকল্প অন্ধ্রপ্রদেশে রয়েছে কৃষ্ণা নদীর উপরে। এই পয়েন্টগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু মনে রাখবে। তারপর দেখো কি কি পড়বে। দামোদর উপত্যকা পরিকল্পনা যেটা বললাম, স্বাধীন ভারতের প্রাচীনতম এবং প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। ঠিক আছে, যা 1948 সালে শুরু হয়। পশ্চিমবঙ্গ এবং বিহার সরকারের উদ্যোগে কাজ শুরু হয়। 1955 সালে এই কাজটি শেষ হয়। আর এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখতে হবে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি নদীর অনুকরণে এই প্রশ্নটা আসে। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি নদীর অনুকরণে কিন্তু এই দামোদর উপত্যকা পরিকল্পনাটি গড়ে ওঠে। দেখতে পাচ্ছ, টেনেসি নদীর অনুকরণে করা হয়েছে ডিবিসি, যা প্রাচীনতম বহুমুখী নদী পরিকল্পনা। আর এটি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের যৌথ পরিকল্পনা। ঠিক আছে, তারপর দেখো কি পড়ে রাখবে,
একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, টেনেসি ভ্যালি অথরিটি অর্থাৎ টিভিসি, ঠিক আছে, যার অনুকরণ করে দামোদর ভ্যালি কর্পোরেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। আর বরাকর নদীর উপর মনে রাখবে, বরাকর নদীর উপর তিল্লাইয়া বাঁধ এটা গড়ে ওঠে। তিল্লাইয়া বাঁধ প্রকল্পটি কোন নদীর উপর রয়েছে? এটা হচ্ছে বরাকর নদীর উপর। আর এই প্রকল্পটি কিন্তু দামোদর পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল। তো দামোদর প্রকল্পের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে মাইথন, তিল্লাইয়া এবং পাঞ্চেত। মাইথন, তিল্লাইয়া এবং পাঞ্চেত এই তিনটি প্রকল্প দামোদর প্রকল্পের মধ্যে কিন্তু রয়েছে, এর অন্তর্গত, ঠিক আছে। তারপর দেখো জল সংরক্ষণ সম্পর্কে একটু দেখব। তো জল সংরক্ষণের সম্পর্কে একটু বলতে গেলে প্রথমেই মনে রাখতে হবে যে পৃথিবীর যে মোট জল সম্পদ তার 97% হচ্ছে সাগর এবং সমুদ্রের লবণাক্ত জল, আর মাত্র 2.25% হচ্ছে স্বাদু জল, ঠিক আছে। আর বাকি 0.3% রয়েছে খাল, বিল, নদী ইত্যাদি। তোমরা সকলেই জানো যে জল একটি মূল্যবান সম্পদ, তাই জল সংরক্ষণ করা কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন, ঠিক আছে। এবার এখান থেকে দুটো ইম্পর্ট্যান্ট প্রকল্প পড়তে হবে, যেমন জাতীয় জল নীতি, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নটা। জাতীয় জল নীতি 2002 সালে সজল ধারা প্রকল্প, মনে রাখবে সজল ধারা প্রকল্প এটা চালু করা হয় 2002 সালে। আর 2005 থেকে 2006 সালে ভারত নির্মাণ প্রকল্প কিন্তু নেওয়া হয়। এই দুটো প্রকল্প, সজল ধারা প্রকল্প এবং ভারত নির্মাণ প্রকল্প, কার সাথে সম্পর্কযুক্ত? প্রশ্ন আসে, তো মনে রাখবে জলের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। জল সংরক্ষণের উপর কিন্তু এই দুটি প্রকল্পকে করা হয়েছিল। তাহলে মনে রাখবে সালটি 2002 সালে সজল ধারা প্রকল্প, আর 2005 থেকে 2006 ভারত নির্মাণ প্রকল্প। এটা ইম্পর্টেন্ট আছে, পড়ে নিবে। এবার জল বিভাজিকা, এই জল বিভাজিকা সম্পর্কে জাস্ট দুটি তথ্য মনে রাখতে হবে। কি কি? যে ভারতের দুটি জল বিভাজিকা অঞ্চলের নাম, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার যে খরাপ্রবণ অঞ্চল, এটা হচ্ছে ভারতের একটি জল বিভাজিকা অঞ্চল। আর অপরটি হচ্ছে মহীশূর রাজ্যের কাবেরী নদী সংলগ্ন যে এলাকা, এই দুটি অঞ্চল হচ্ছে ভারতের জল বিভাজিকা অঞ্চলের অন্তর্গত, মনে রাখবে। তারপর দেখো বৃষ্টির জল সংরক্ষণ অর্থাৎ রেন ওয়াটার যে কনজারভেশন রয়েছে, ঠিক আছে, জলকে সংরক্ষণ করা, জল ধরা, জল বহন করা, জল সঞ্চয় করা, এই তিনটি মূলত এই রেন ওয়াটার কনজারভেশনের মধ্যে পড়ে। তো মনে রাখবে ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণে ভারতের মধ্যে সর্বাধিক অগ্রণী ভূমিকা পালন করে তামিলনাড়ু রাজ্য, অর্থাৎ বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যটি সবচেয়ে প্রথম স্থানে রয়েছে। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, তো অবশ্যই কিন্তু মনে রাখবে। আর তামিলনাড়ু রাজ্য যেহেতু প্রধান অবস্থানে রয়েছে, কারণ 2001 সালে তামিলনাড়ু সরকার বৃষ্টির জল সংরক্ষণের জন্য কিন্তু জল নীতি তৈরি করে, যা রেন ওয়াটার হারভেস্টিং ইন দ্য ইন্ডিভিজুয়াল হাউসেস নামে পরিচিত। এইটা মনে রাখবে, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখবে তেমন কিছু নেই, ঠিক আছে। এবার দেখো আমরা এই যে জল সম্পদ সম্পর্কে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি করালাম, এটা নিয়ে টোটাল 3টা ক্লাস হলো। তো এইটার এক নজরে আমরা যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে দেখে নেব জাস্ট এক নজরে। তো দেখো ভারতীয় বৃহত্তম নদী সকলে জানো গঙ্গা। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে এই গঙ্গা নদীর। ভাগীরথী এবং অলকানন্দা নদী মিলিত প্রবাহের নাম হচ্ছে গঙ্গা। গঙ্গার বৃহত্তম উপনদীর নাম হচ্ছে যমুনা, যা কিন্তু ডান তীরের একটি উপনদী। ভারতের বৃহত্তম দোয়াব অঞ্চলের নাম কি? তো গঙ্গা যমুনা দোয়াব। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে, অবশ্যই কিন্তু মনে রাখবে দৈর্ঘ্যের ভিত্তিতে। আরেকটি রয়েছে দক্ষিণ ভারতের গঙ্গা, সেটা বলা হয় কাবেরী নদীকে, এটা পবিত্রতার ভিত্তিতে।
তারপর দেখো ভারতের পশ্চিম বাহিনী নদীর মধ্যে রয়েছে নর্মদা, তাপ্তি, মঞ্জিরা, ইন্দ্রাবতী, এগুলো হচ্ছে গোদাবরী নদীর উপনদী। তুঙ্গভদ্রা হলো কৃষ্ণা নদীর উপনদী। ভারতের অন্তর্বাহিনী নদীর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ লুনি নদী, যেটি রাজস্থানে রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বত। এই বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বতের মধ্যে দিয়ে নর্মদা গ্রস্ত উপত্যকা কিন্তু প্রবাহিত হয়েছে, অর্থাৎ নর্মদা নদী কিন্তু প্রবাহিত হয়েছে। কর্ণাটক রাজ্যের সারাবতী নদীতে অবস্থিত জলপ্রপাতের নাম হচ্ছে যোগ জলপ্রপাত বা গেরসোপ্পা জলপ্রপাত। ভারতের প্রধান জল বিভাজিকা হচ্ছে হিমালয় পর্বত। উত্তর এবং দক্ষিণ ভারতের জল বিভাজিকার নাম হচ্ছে বিন্ধ্য পর্বত। দক্ষিণ ভারতের একটি জল বিভাজিকা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। উড়িষ্যা রাজ্যের উপকূলে অবস্থিত ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম হচ্ছে চিল্কা হ্রদ বা চিল্কা লেগুন। মনে রাখবে গোদাবরী এবং কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝখানে অবস্থিত একটি স্বাদু জলের হ্রদের নাম হচ্ছে কোলেরু হ্রদ। কাশ্মীর উপত্যকা বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম হচ্ছে উলার। ভারতের বৃহত্তম কয়ালের নাম হচ্ছে ভেম্বানাথ কয়াল, যেটা কেরালাতে অবস্থিত। যে নদীর পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় সেটা হচ্ছে দামোদর নদীকে বলা হয়। ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চলের নাম হচ্ছে ব্রহ্মপুত্র অববাহিকা। ভারতের বদ্বীপ সৃষ্টি হয়নি পশ্চিম বাহিনী নদীগুলিতে, অর্থাৎ নর্মদা, তাপ্তি এই নদীগুলোতে কিন্তু কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। তারপর দেখো ভারতের জলসেচে এগিয়ে থাকা রাজ্য হচ্ছে পাঞ্জাব। সেচ সেবিত জমি সবচেয়ে বেশি রয়েছে কোথায়? তো উত্তরপ্রদেশ রাজ্যে। কূপ এবং নলকূপের মাধ্যমে অধিক জল সেচ করা হয় কোন রাজ্যে? কোথায়, কোন অঞ্চলে? অর্থাৎ উত্তর ভারতে। আর অধিকাংশ জলাশয়ের মাধ্যমে জলসেচ করা হয় কোথায়? তো দক্ষিণ ভারতে। যেসব খালে সারা বছর জল থাকে তাকে বলা হয় নিত্যবহ খাল। আর নদী ভরাট হয়ে যেসব খালে বর্ষাকালে জল আসে তাকে বলা হয় প্লাবন খাল। এগুলো পড়তে হবে। তারপর দেখো আমি জাস্ট একবার করে রিডিং বলছি। সারা বছর জল থাকে না কোন খালে? তো প্লাবন খালে। বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে কোন খাল? প্লাবন খাল। এটা কিন্তু বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। ভারতীয় বৃহত্তম সেচ খালের নাম কি? ইন্দিরা গান্ধী খাল, যেটা রাজস্থান খাল নামে পরিচিত, যা শতদ্র এবং বিপাশা নদীর সংযোগে গড়ে উঠেছে। ভারতের দীর্ঘতম সেচ খালের নাম হচ্ছে সারদা খাল, উত্তরপ্রদেশে রয়েছে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খালের নাম হচ্ছে মেদিনীপুর খাল। ভারতের প্রাচীনতম খালের নাম হচ্ছে পশ্চিম যমুনা খাল, যা হরিয়ানাতে অবস্থিত। উড়িষ্যা রাজ্যের মহানদী নদীর উপরে অবস্থিত ভারতের দীর্ঘতম বাঁধের নাম হচ্ছে হীরাকুদ বাঁধ। উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ভাগীরথী নদীর উপরে রয়েছে ভারতের উচ্চতম বাঁধ তেহরি বাঁধ। পাঞ্জাব রাজ্যে শতদ্র নদীর উপর অবস্থিত ভারতের বৃহত্তম বাঁধের নাম হচ্ছে ভাকরা নাঙ্গাল বাঁধ। তেলেঙ্গানা রাজ্যে কৃষ্ণা নদীতে রয়েছে নাগার্জুন সাগর বাঁধ। স্বাধীন ভারতের প্রথম কার্যকরী বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে দামোদর ভ্যালি উপত্যকা পরিকল্পনা। ঠিক আছে। ভারতের প্রাচীনতম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে ডিবিসি অর্থাৎ দামোদর উপত্যকা পরিকল্পনা। মার্কিন যুক্তরাষ্ট্রের যে নদীর অনুকরণে দামোদর উপত্যকা পরিকল্পনা গড়ে ওঠে তা হচ্ছে টেনেসি নদী। ঠিক আছে। ডিবিসি প্রকল্পের কাজ শেষ হয় এটা 1948 থেকে 1955। ডিবিসি এর পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী ছিল? বন্যা নিয়ন্ত্রণ, এটা মনে রাখবে। তারপর দামোদর উপত্যকা প্রকল্পের মধ্যে তিনটি বাঁধ আমরা পড়েছিলাম, মাইথন, তিল্লাইয়া, বরাকর। তার সাথে পড়ে রাখবে কেনার। তাহলে টোটাল চারটি, মাইথন, তিল্লাইয়া, বরাকর এবং কেনার, এই চারটি বাঁধ দামোদর উপত্যকা পরিকল্পনার অন্তর্গত। ঠিক আছে। তারপর দেখো পৃথিবীতে যে জল সম্পদ রয়েছে তার মধ্যে সমুদ্রের লবণাক্ত জল হচ্ছে 97%,
স্বাদু জল মাত্র 2.5%। জলের অপচয় বন্ধ করে জলকে বাঁচিয়ে রাখাকে বলা হয় জল সংরক্ষণ। কোনো নদী অববাহিকা অঞ্চলের সামগ্রিক এবং বিজ্ঞানসম্মত উন্নয়নকে বলা হয় জল বিভাজিকা উন্নয়ন। জলাশয়, কূপ, খনন এসবের মাধ্যমে বৃষ্টি জলকে ধরে রাখা বা সঞ্চয় করে রাখার যে পদ্ধতি তা হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ। বৃষ্টির জল সংরক্ষণে দক্ষিণ ভারতের এবং ভারতের প্রথম স্থান অধিকারকারী রাজ্য হচ্ছে তামিলনাড়ু রাজ্য। বৃষ্টির জল সংরক্ষণ করে সেই জল ব্যবহার করে কৃষিকাজ ঘটানো হয়, এইকে বলা হয় রেন ওয়াটার হারভেস্টিং। মনে রাখবে। তারপরে দেখো ভারতের গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেমন ভারতের বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা, দক্ষিণ পূর্ব বাহিনী। গঙ্গার উৎস গঙ্গোত্রী হিমবাহ। ভাগীরথী অলকানন্দার মিলিত পূর্ব নাম হচ্ছে গঙ্গা। গঙ্গার বৃহত্তম নদী যমুনা। গঙ্গার উৎস হচ্ছে যমুনার উৎস হচ্ছে যমুনোত্রী হিমবাহ। ভারতের বৃহত্তম দোয়াব অঞ্চল গঙ্গা যমুনা দোয়াব। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র। দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী কাবেরী দুটোই হবে, একটা দৈর্ঘ্যের ভিত্তিতে আর একটা পবিত্রতার ভিত্তিতে। একটি পশ্চিম বাহিনী নদী নর্মদা, তার সাথে মনে রাখতে পারো তাপ্তি। বদ্বীপ সৃষ্টি হয়নি পশ্চিম বাহিনী যে নদীগুলো রয়েছে। অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি নদী। ভারতের জলসেচে এগিয়ে থাকা রাজ্য পাঞ্জাব। ভারতের সর্বাধিক বন্যা হয় কোথায়? ব্রহ্মপুত্র অববাহিকায়। ভারতের বৃহত্তম সেচ খাল ইন্দিরা গান্ধী খাল। পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদীকে। বৃষ্টির জল সংরক্ষণের প্রথম রাজ্য তামিলনাড়ু। ভারতের প্রধান জল বিভাজিকা হিমালয় পর্বত। উত্তর ও দক্ষিণ ভারতীয় জল বিভাজিকা বিন্ধ্য পর্বত। দক্ষিণ ভারতীয় জল বিভাজিকা পশ্চিমঘাট পর্বত। বর্ষাকালে জল আসে প্লাবন খালে। জলাশয় জলসেচ প্রচলিত হয় দক্ষিণ ভারতে। কূপ এবং নলকূপের মাধ্যমে জলসেচ প্রচলিত হয় উত্তর ভারতে। উচ্চ গঙ্গা খালের উদাহরণ হচ্ছে সারদা খাল। আর ডিবিসি প্রকল্পের বাঁধ হচ্ছে মাইথন, পাঞ্চেত, তিল্লাইয়া, কেনার। ঠিক আছে, তোমরা হয়তো ভাববে যে একই জিনিস বারবার আসছে। বইটাতে এমনভাবে সাজানো রয়েছে যেই জিনিসগুলো না ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু বারবার করে ওরা দিয়েছে। ঠিক আছে, যাতে বারবার পড়ার মাধ্যমে কি হয় তোমাদের মাথার মধ্যে গেঁথে যায় যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই নিয়ে 3টি ক্লাস করালাম ভারতের নদ নদীর থেকে। তো ভারতের নদ নদী বা জলাশয় এ সম্পর্কিত 3টি ক্লাসের মাধ্যমে সমস্ত যে ভারতের নদ নদী, খাল, বিল, বহুমুখী নদী পরিকল্পনা এসব তথ্যগুলো সবটি করানো হয়ে গেল। এরপরে আমরা ভারতের জলবায়ু অঞ্চল করাবো পরের দিন। তো তোমরা অবশ্যই পাশে থাকবে, সাপোর্ট করবে। তোমাদের যদি ক্লাসগুলি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা সকলে ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।